ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরও ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পের আড্ডাখানা ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি মিনহাজুল। আমাদের সমস্ত গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের গল্পটি নববর্ষ উপলক্ষে তৈরি করা। গল্পের নাম আরও একদিন। মধুরিমার চরিত্রে রিয়া দাস, গল্পের কথক অনেকের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় আমি মিনহাজুল। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। কলকাতার একটা পুরনো ক্যাফের জানালার ধারের একটা টেবিলে অনেক বসে আছে। বাইরে মেঘলা আকাশ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কাঁচের জানালার বাইরের কলকাতা শহরটা এখন বেশ ঝাপসা, আর ভেতরে নির্জন পরিবেশ। অনেকের সামনে ধোঁয়া ওঠা কফির কাপ, হাত দুটো টেবিলের ওপরে জড়ো করে রেখে তার উপর মাথা রেখে অনেক তাকিয়ে আছে বাইরে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের দিকে। কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ল্যাম্পপোস্টের আলোয় মনে হচ্ছে যেন কলকাতায় তুষারপাত হচ্ছে। দিনটা বেশ মিনমিনে, সারা শরীর যেন নেতিয়ে থাকে এই বর্ষায়। মন মেজাজটাও ঠিক থাকে না। অনেক এইসব ভাবছিল, ঠিক তখনই দরজা ঠেলে একটা মেয়ে ঢুকলো। মেয়েটাকে দেখতে খুবই সুন্দর, বিশেষ করে তার ঘন এবং কালো লম্বা চুল তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। চোখে মুখে যেন কোনো দুঃখ লুকোনো। মেয়েটি একটা কোণের টেবিলে গিয়ে বসলো। ধীরে ধীরে একটা কফি অর্ডার করলো। তারপর এক মনে জানালার বাইরে তাকিয়ে থাকলো। সাধারণভাবেই অনেকের দৃষ্টি গেল ওই মেয়েটির দিকে। মেয়েটির চোখে এক রাশ বিষণ্ণতা, যা সহজে চোখ এড়ায় না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে মেয়েটির টেবিলের দিকে এগোলো অনেক। মাফ করবেন, আমি অনেক, এখানে বসতে পারি কি? মেয়েটি তাকিয়ে বিরক্ত গলায় বলল, আপনার কি কোনো কাজ নেই? না না না, তা না, আসলে আপনাকে দেখে মনে হলো আপনি একা, তাই আর কি। ও আচ্ছা, একা মেয়ে দেখলেই বুঝি কথা বলতে ইচ্ছে যায়? না না না, তেমন ব্যাপার নয়। একা থাকতে চাইলে চলে যাব, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি বড্ড কষ্ট পেয়েছেন। কোনো এক মহাপুরুষ বলেছেন যে মন খারাপ থাকলে কারোর সাথে সেই কথা শেয়ার করলে কষ্ট কমে। তাই এলাম আর কি। আপনি যদি একা থাকতে চান, আমার আমার সমস্যা নেই, আমি আমি চলে যাচ্ছি। মাফ করবেন। না, মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি যদি বিরক্ত না করেন তাহলে বসুন। না না, বিরক্ত করার মতো মানুষ আমি নই। আপনার নামটা জানতে পারি? মধুরিমা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু বলতে চাইছেন। যদি আমার সাথে শেয়ার করেন, হয়তো আপনার মনটা একটু হালকা হবে। মধুরিমা খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলতে শুরু করলো, আমার একটা সম্পর্ক ছিল, ছেলেটার নাম অভ্র। ওই আমার প্রথম প্রেম। কলেজ থেকে শুরু হয়েছিল আমাদের গল্পটা। আমরা একসঙ্গে পড়তাম, আড্ডা দিতাম। ওর হাসি, ওর কথাগুলো আমাকে খুব মুগ্ধ করত। আর জানেন, ওর চুল আমার খুব ভালো লাগতো। ওর সাথে গঙ্গার পাড়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। ও আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো, আর আমি ওর চুল ঘেঁটে দিতাম। ধীরে ধীরে আমাদের ভালোবাসা গভীর হলো। প্রায় 5 বছর আমরা একসাথে ছিলাম। কিন্তু কিছুদিন আগে ও বলল আমি আর এই সম্পর্ক চালাতে পারবো না। আমি তখন বুঝতে পারলাম ওর জীবনে আর একজন এসেছে। এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু প্রকাশ করিনি। জানি না কেন সবসময় মনে হতো অভ্র আমার কাছে ফিরে আসবে, ও নিজের ভুলটা বুঝতে পারবে। প্রায় 7 দিন ধরে খুব ঝগড়াঝাটি হচ্ছিল। আমি খুব কেঁদেছি, আমাকে আগলে নেওয়ার জন্য অনেক অনুরোধও করেছি, কিন্তু ও আমায় নিতে পারছিল না। আমিও আর জোরাজুরি করিনি। আসলে মানুষ যখন দুর্বল জায়গাটা জানতে পারে না, তখন সেই জায়গাতেই প্রথম আঘাতটা করে, কারণ তারা জানে এই জায়গার আঘাতটা খুব ভারী হবে।
শেষবারের মতো আজ তাকে ডেকেছিলাম দেখা করতে। এসেছিল, বলল তুমি খুব অসহ্যকর ভালোবাসো, অতিরিক্ত বাঁধনে আটকে রাখো আমায়, আমার বিরক্ত লাগছে তোমায়, এবার আমায় শ্বাস নিতে দাও প্লিজ। আমি শুধু শেষবারের মতো চুমু দিয়েছি একটা ওর মাথায়, আর এখন এখানে এসে বসলাম। মধুরিমার চোখে জল চলে এলো। জানেন অভ্রকে আমি কতটা ভালোবাসতাম। আমি ওর জন্য নিজের সব স্বপ্নগুলো ত্যাগ করেছিলাম, কিন্তু ওর কাছে সেসব গুরুত্ব পায়নি। আমার ভালোবাসা ওর কাছে যেন এক বোঝা হয়ে উঠেছিল। ও একটা সঠিক কারণ দেখিয়ে ছেড়ে গেলে আমি হয়তো দুঃখ পেতাম না। দুঃখ হয়েছে কারণ ও আমার ভালোবাসাটাকে ভুল বলেছে। অনেক চুপ করে শুনছিল, অবশেষে বলল, দেখুন ম্যাডাম, কিছু মানুষ নিজের ভুলগুলো কখনোই বোঝে না। তারা মনে করে যেটা সে করছে সেটাই ঠিক, সে নিজে ভুল হতেই পারে না, এমনই তাদের চিন্তা ভাবনা। এখানে কোনো জায়গায় আপনার দোষ নেই ম্যাডাম। আপনি যা করেছেন সেটা ভালোবাসার কারণেই করেছেন, এটাই তো ঠিক। নাইবা সে ভালোবাসলো আপনাকে, আপনি তো ভালোবাসেন, নিজের থেকেও বেশি ভালোবাসেন, এতেই হবে। আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, দেখবেন কোনো দিকে কিছুই থেমে নেই। আপনি কেন অন্যের জন্য থেমে থাকবেন? কে অধিকার দিল তার? আপনার জীবন অনেক দামি ম্যাডাম। এই জীবনের দাম দেখতে পাবেন যদি একবার কবরস্থানে যান। সেখানে গেলে দেখবেন কতজন শুয়ে রয়েছে মাটির নিচে, তাদের প্রাণ নেই। জানেন তারা কি বলে? শুনতে পাবেন যদি আপনি এক মনে একটা কবরের উপরে তাকিয়ে থাকেন। দেখবেন ওরা বলছে, একবার জীবন পেতে চাই, একবার ওই পৃথিবীতে যেতে চাই। বাদ দিন সেসব। দেখুন, আপনার মন খারাপ, আপনাকে অনেক কষ্ট দিয়েছে একটা মানুষ, বাদ দিন না তাদের। ওই রবি ঠাকুরের দুটো লাইন মনে করুন না, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। জানেন আমার মনে হচ্ছিল নিজের জীবনটা শেষ করে দিই, কিন্তু না, আমি মোটেও তা করব না। এই পৃথিবীতে আপনার মতো সুখী হয়ে বাঁচতে হবে। ধন্যবাদ আপনাকে। ঈশ্বর আপনাকে দীর্ঘজীবী করুক। অনেক তাকে থামিয়ে দিয়ে বলল, আরে 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 ম্যাডাম, করছেন কি? এরকম ভাবে বলবেন না। মৃত্যুই তো মুক্তি ম্যাডাম, আপনি তো দেখছি সেটাও বন্ধ করে দেবেন। আচ্ছা, আমি এবার উঠি তাহলে। হ্যাঁ, আপনার সাথে কথা বলে মনটা অনেকটা হালকা হলো। ধন্যবাদ। মধুরিমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনেক মুচকি হেসে বলল, আসলে আপনার মন ভালো করতে পেরে আমিও ভালো বোধ করছি। ভালো থাকবেন ম্যাডাম। মধুরিমা চলে গেল। অনেক কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল। তার মুখে মৃদু হাসি, কিন্তু চোখে গভীর এক বিষণ্ণতা। ঘড়িতে এখন রাত 9টা বাজে। ক্যাফে বন্ধ হওয়ার সময় ঘনিয়ে এলো। অনেক নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো, কলম তুলে লিখতে শুরু করলো। 31শে ডিসেম্বর, 9টা বেজে 30 মিনিট। আজ একজন অপরিচিত মেয়ের দুঃখের কথা শুনলাম। তার চোখের জল আর কষ্ট আমাকে আমার নিজের কষ্টের কথা মনে করিয়ে দিল। আমরা সবাই কিন্তু একাই বাঁচি, না চাইলেও শিখতে হয়। যারা একা থাকা শিখে যায় তারাই এই জীবনে সবচাইতে সুখী। আমি একটা ব্যর্থ জীবন নিয়ে বেঁচে আছি। যতবার চাকরির জন্য ছুটেছি ততবার ব্যর্থ হয়েছি। আমার বাবা মায়ের আশাভঙ্গ হয়েছে। বাড়িতে এসে মায়ের চাপা দীর্ঘশ্বাস শুনি আর বাবার হতাশ মুখ দেখি, তখন নিজেকে অনেক অকর্মণ্য বলে মনে হয়, নিজেকে অনেক অনেক তুচ্ছ বলে মনে হয়। প্রেম, হ্যাঁ, একটা হয়েছিল, সেও আমার জীবন থেকে হারিয়ে গেছে। যে মেয়েটা বলতো তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, সেও আমাকে ছেড়ে গেল। কারণ কারণ আমি তার স্বপ্ন পূরণ করতে পারবো না। তার জন্য টাকা লাগে, টাকা না থাকলে ভালোবাসাও শেষ হয়ে যায়। জানি না আজ কেন বেঁচে আছি,
হয়তো বেঁচে থাকার কোনো কারণ নেই, কোনো মানেই নেই। কিংবা আশা রাখছি কালকের দিনটা ভালো হওয়ার। কিন্তু সে আশা মিথ্যে। লেখা শেষ করে অনেক ডায়েরি বন্ধ করলো। তারপর ক্যাফ থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। একটু এগিয়েই একটা চায়ের দোকান দেখা গেল। অনেক দোকানে গিয়ে বসলো। এই দোকানটা সারা রাত খোলা থাকে। এখানে কিছু অর্ডার না দিয়েও বসে থাকা যায়, এমনকি টাকা না থাকলে টাকা বাকিও রাখা যায়। দোকানের একটু পাশেই কয়েকজন ছেলে ছোকরা মিলে নববর্ষের জন্য ফিস্ট করছে, আর দুজন হাতে বিভিন্ন বাজি নিয়ে বসে আছে শুধু 12টা বাজার অপেক্ষায়। ঘড়িতে 12টা বাজলেই বছর পাল্টে যাবে, নতুন বছর আসবে, নতুন ভাবে জীবন চালু হবে। অনেক কয়েক ঘন্টা ওই দোকানেই বসে আছে। এখন রাত বেশ গভীর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা 57 বাজে। বৃষ্টির ফোঁটাগুলো এখন রাস্তায় মিশে গেছে। অন্ধকারে একা হেঁটে চলেছে অনেক। হঠাৎ রেল লাইন পেরিয়ে যাওয়ার সময় সে থেমে গেল, হাতের মুঠো শক্ত করলো, চোখ বন্ধ করে নিজের লেখা চিঠিটার কথা মনে করলো। একটা ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে। ট্রেনের হর্ন বাজছে বারবার। এক মুহূর্তের জন্য অনেক নিজেকে মুক্তি দিতে চাইল। মনে হলো এই তো মুক্তি। ট্রেনের আওয়াজ যতই স্পষ্ট হচ্ছে ততই নিজেকে মুক্তির কাছে মনে হচ্ছে অনেকের। কিন্তু শেষ মুহূর্তে তার মনে পড়ল মধুরিমার কথা। মধুরিমার মতো আরো অনেক মানুষ যারা জীবনে হেরেছে, কিন্তু কোনো একজনের উৎসাহে উৎসাহিত হয়েছে জীবনে বেঁচে থাকার প্রতি। ট্রেনের শব্দ আরো জোরে হচ্ছে। হঠাৎ করেই ঝিঁঝির ডাকটাও অনেক মধুর মনে হতে লাগলো অনেকের। দূরে বাজি ফাটার শব্দ শোনা যাচ্ছে। নতুন বছর এসে গেছে। নতুন বছর অনেককে মুক্তি উপহার দিতে চায়। তার কাছে শান্তি নিয়ে ছুটে আসছে নতুন বছর। দূরে কোথাও পেঁচার ডাক শোনা গেল। এই পৃথিবীর সৌন্দর্য যেন 3 গুণ বেড়ে গেছে অনেকের কাছে। ভীষণ শব্দ করে ট্রেন চলে গেল। ট্রেন লাইনের একটা পাশে অনেক দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে ফিসফিস করে বলল, হ্যাপি নিউ ইয়ার অনিক। চলো আরো একটা দিন বেঁচে থাকা যাক। শুনছিলেন আমাদের আজকের নিবেদন আরো একদিন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। গল্পটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর কিছুদিন পর আমাদের এইচএস পরীক্ষা, তারপরেই আমরা আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। এখনের মতো গুড বাই।